আচ্ছা, মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে কিন্তু তোমরা অনেকে প্যারা খাও। যারা তোমরা নিজেরা এমসিকিউ সলভ করতে যাবে, দেখবে এই অধ্যায় থেকে শুধু এমসিকিউ পড়তেই তোমার 1.5 থেকে 2 ঘন্টা চলে গিয়েছে, এবং তোমার হাতে যেহেতু সময় কম, তুমি আমাকে মাত্র 30টা মিনিট সময় দাও। এই 30টা মিনিটের মধ্যে তোমাকে এই অধ্যায় থেকে আমি এত চমৎকারভাবে এমসিকিউ করাবো যে পরীক্ষাতে এমসিকিউগুলো না আসলে তুমি দেখার পরপরই পেরে যাবে। তাহলে চলো শুরু করে দিই মাত্র 30 মিনিটে মানব জীবনের ধারাবাহিকতার এমসিকিউ ফাইনাল রিভিশন। অল্প কিন্তু খুবই ইফেক্টিভ। চলো আমরা একটু চলে যাই। দেখো বলা রয়েছে কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ। পুং প্রজননতন্ত্রের অংশের মধ্যে দেখো ফিলিপিয়ান টিউব, এটা স্ত্রী প্রজননতন্ত্রের অংশ, ডিম্বাশয়, জরায়ু না। তাহলে রাইট অ্যান্সার হবে এপিডিডার্মিস। এই অধ্যায় থেকে কিন্তু অ্যাডমিশন অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে, স্পেশালি এপিডার্মিস বা এন্ডোডার্মিস অথবা মেসোডার্মিস যে স্তরগুলো রয়েছে এখান থেকে কি কি উৎপাদন হয় বা কি কি তৈরি হয়, এইখান থেকে তো মাস্ট বি প্রশ্ন আসবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এপিডিডার্মিস। এপিডিডার্মিস। চলো এখানে একটা কথা লেখা রয়েছে, নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ। শুক্রাণু নির্গমনের সঠিক পথ এখান থেকে চিন্তা করলে কি কি আসবে বলতো? সবার প্রথমে তৈরি হচ্ছে সেমিনিফেরাস নালিকা, এবং সেমিনিফেরাস নালিকা খুবই পেঁচানো, এখানে থাকে প্রায় 100টা। অনেকগুলো সেমিনিফেরাস নালিকা মিলে তৈরি করে একটা গুচ্ছ যার নাম রেটিটেস্টিস। রেটিটেস্টিস থেকে তৈরি হয় ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়া, এই ভাসা ইফারেন্সিয়ার সংখ্যা হচ্ছে প্রায় 20টি। ভাসা ইফারেন্সিয়ার সংখ্যা কতটি বলতো? 20টি, এবং এখান থেকে তৈরি হয় এপিডিডার্মিস। এপিডিডার্মিস। এই বাকিগুলোর হবে না আর কি। মূলত শুক্রাণু যেই সেল থেকে তৈরি হয় সেই সেলের নাম হচ্ছে লেইডিক সেল বা ইন্টারস্টেশিয়াল কোষ। কি সেল বলতো? লেইডিক সেল বা ইন্টারস্টেশিয়াল কোষ। ওকে, চলো আমরা একটা জিনিস তোমাদের সাথে একটু আলোচনা করি আর কি। দেখো এটা হচ্ছে সেই ছবিটা আমরা কিভাবে মনে রাখবো। ফার্স্ট অফ অল দেখো এই যে অনেকগুলো পেঁচানো 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 অংশ, এই পেঁচানো অংশকে বলা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। এই সেমিনিফেরাস নালিকা মূলত কতটা থাকে? 100টি ব্যাস থাকে। অনেকগুলো সেমিনিফেরাস নালিকা মিলে দেখো এখানে তৈরি করেছে একটা জালক। এই যে দেখো এই একটা জালক, এই জালকের নামটা হচ্ছে রেটিটেস্টিস। নাম কি? রেটিটেস্টিস, রাইট। এই রেটিটেস্টিস মিলে তারা দেখো এইখানে কিছু সংগ্রাহী নালিকা তৈরি করেছে যার নাম ভাসা ইফারেন্সিয়া, এবং ভাসা ইফারেন্সিয়ার সংখ্যা হচ্ছে প্রায় 20টি। আর ভাসা ইফারেন্সিয়া মিলে দেখো এই রকম একটা অংশ তৈরি করেছে লাল কালারের আর কি। দেখো এটার নাম হচ্ছে মূলত এপিডিডার্মিস। এপিডিডার্মিস। আর এপিডিডার্মিস থেকে এর পরবর্তীতে এই যে এটা হচ্ছে ভাসা ডিফারেন্সিয়া বা ভাস ডিফারেন্স। তাহলে দেখো খেয়াল করো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে এই যে বললাম না লেইডিক সেলটা কোথায় থাকে। লেইডিক সেলটা কই থাকে? এই যে দেখো সেমিনিফেরাস টিউবিউল বা নালিকা রয়েছে, এদের মাঝখানে যে কোষগুলো থাকে সেই জায়গাতে থাকে লেইডিক সেল। সেই জায়গাটাতে কোন সেল থাকবে? লেইডিক সেল। লেডিস না কিন্তু, লেইডিক সেল। ওকে, কি? লেইডিক সেল অথবা লিডিক সেল, যেটাই বলি না কেন। তাহলে আমার মনে হয় সেমিনিফেরাস নালিকা, এরপরে দেখো এখানে লেখা রয়েছে কি রেটিটেস্টিস। রেটিটেস্টিস মানে রেটি মানে হচ্ছে জালক। ওকে, জালক। এখান থেকে তৈরি হচ্ছে দেখো ভাসা ইফারেন্সিয়া, 20টা সংখ্যায় থাকে। এখান থেকে এপিডিডার্মিস, এবং এখান থেকে ভাসা ডিফারেন্সিয়া বা ভাস ডিফারেন্স। এতটুকু একটু মাথায় রাখতে হবে। বাট এখানে একটা চমৎকার জিনিস থাকে, সেটা হচ্ছে প্যাম্পিনিফ্রাম প্লেক্সাস। এই যে এটা আমাদের মেডিকেল লাইনে খুবই লাগে, প্যাম্পিনিফ্রাম প্লেক্সাস। অনেক ক্ষেত্রে টেস্টিসটা ফুলে যায় আর কি, বুঝছো? এই প্যাম্পিনিফ্রাম প্লেক্সাসের মাধ্যমে মূলত ভেনাস, এটা ভিই NOUS, একটা ভেনাস প্লেক্সাস যেটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যায়। এই ভেনাস প্লেক্সাসটা যদি কোনো কারণে পাক খেয়ে যায় বা লক হয়ে যায়, তাহলে কিন্তু টেস্টিসের 12টা বেজে যায় আর কি। প্যাম্পিনিফ্রাম প্লেক্সাস থাকে। তাহলে বলো প্যাম্পিনিফ্রাম প্লেক্সাস কই থাকে? টেস্টিসে থাকে। আচ্ছা, আমাদের টেস্টিস কিন্তু আমাদের দেহের বাইরে ঝুলে থাকে, তাই না? তাহলে টেস্টিসের ক্ষেত্রে যে টেম্পারেচার, এটা কিন্তু একটু নিয়ন্ত্রিত থাকে, 2 ডিগ্রি কম থাকে। আমাদের বডির সাধারণ টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে না, 37 ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে টেস্টিসের যে শুক্রাণু উৎপাদনের ক্ষমতা, এটা বজায় রাখার জন্য টেম্পারেচার কম থাকতে হয়। বেশি টেম্পারেচার থাকলে শুক্রাণু উৎপাদন হয় না, এই জন্য সৃষ্টিকর্তা এটাকে নিচে দিকে ঝুলে রাখে, এবং এটা টেম্পারেচার 2 ডিগ্রি কম হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের এইচএসসি এর জন্য। কত ডিগ্রি কম? 2 ডিগ্রি কম। ক্লিয়ার এতটুকু? চলো এরপরের দিকে আমরা যাই। তাহলে রাইট অ্যান্সার হবে ক নাম্বার। এরপরের দিকে যাই। দেখো সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোনটা? পিচ্ছিল পদার্থ। আচ্ছা, সিমেন্ট তৈরির জন্য সিমেন্টটা মানেটা কি? সিমেন্ট মানে কিন্তু স্পার্ম না, স্পার্ম কিন্তু না। স্পার্ম মানে হচ্ছে শুক্রাণু। স্পার্ম মানে কি? শুক্রাণু। সিমেন্ট হচ্ছে এক ধরনের ধরে রাখো
তরল পদার্থ যেইখানে স্পার্মগুলো থাকে। তাহলে সিমেন তরল পদার্থ, এই তরল পদার্থের মধ্যে থাকে স্পার্ম, আর সিমেনে থাকে ফ্রুক্টোজ, বুঝছো? এই ফ্রুক্টোজ খেয়ে মূলত স্পার্মগুলো বেঁচে থাকে আর কি। তাহলে সিমেন ক্ষরণ করবে কে? ভাস ডিফারেন্স না, এটা কোনো গ্রন্থি না, তার মানে কোনো একটা গ্রন্থি ক্ষরণ করবে সিমেন। শুক্রাশয় শুক্রাণু উৎপাদন করে। এপিডিডাইমিস শুক্রাণুকে পরিবহন করে। তাহলে 1 নাম্বার জিনিস যেটা থাকে বাকি সেটাই হচ্ছে সেমিনাল ভেসিকল। ভেসিকল মানে কি? ভেসিকল মানে হইতেছে এমন এক ধরনের গুটি গুটি জিনিস যেখান থেকে কোনো রস ক্ষরণ হবে, তাই না? তাহলে ভেসিকল মানে গুটির মতো একটা জিনিস, যেখানে রস থাকতে পারে, যেখানে কোনো পানির মতো অংশ থাকতে পারে, সাইটোপ্লাজমের মতো অংশ থাকতে পারে, এটা হচ্ছে সেমিনাল ভেসিকল হবে রাইট অ্যান্সার। ওকে, চল। স্ত্রী জননতন্ত্র অংশ নিচের কোনটি মূলত? স্ত্রী জননতন্ত্র অংশ, দেখো স্ক্রোটাম তো হচ্ছে মূলত পুরুষ প্রজনন তন্ত্রের, যেটা টেস্টিসের বাইরের দিকে যে আবরণ থাকে, থলি থাকে, এটা হচ্ছে স্ক্রোটাম। এটা হবে না। প্রোস্টেট গ্রন্থি, এটা পুরুষদের থাকে আর কি। ওকে, প্রোস্টেট গ্রন্থি পুরুষদের বড় হয়ে যায়, বড় হয়ে গেলে প্রস্রাব আটকায় যায়। আমাদের দাদা বা নানার কথা শুনে দেখবা যে প্রস্রাবে চাপ দেয়, বাট প্রস্রাব মনে হচ্ছে ভেতরের দিকে একটু করে থেকেই যায়। এটার কারণটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি চাপ দিয়ে যে মূত্রনালী রয়েছে ওইখানে চাপ মানে আটু করে দেয়, জায়গাটাকে শুরু করে দেয়, ফলে ওই দিক দিয়ে প্রস্রাব ঠিক মতো পাস করতে পারে না। সেমিনাল ভেসিকল এটা পুরুষ প্রজনন তন্ত্রের অংশ, তাহলে এটা হবে না। রাইট অ্যান্সার কোনটা? সার্ভিক্স। রাইট অ্যান্সার কোনটা? সার্ভিক্স, CERVIX, সার্ভিক্স। ওকে, সার্ভিক্সটা হচ্ছে কোথাকার অংশ জানো? সার্ভিক্সটা হচ্ছে এই যে ধরে রাখো, এটা হচ্ছে ইউটেরাস, আর এটা হয় ধরে রাখো ভ্যাজাইনা বা যোনি যেটাকে বলা হয়, ভ্যাজাইনা, আর এটা হচ্ছে UTE আর US। এই দিক থেকে ধরে রাখো চলে আসবে ডিম্বাশয়, এই দিক থেকে একটা, আর যদি এই দিক থেকে চিন্তা করি, এই দিক থেকে চিন্তা করলে এখানে তৈরি হবে আর একটা ডিম্বাশয়। তো দেখো এটাই হচ্ছে মূলত ভ্যাজাইনা বা যোনি, এটা হচ্ছে ইউটেরাস। এই যে মাঝখানে যে অংশটুকু, এই জায়গাটাতে, এই এতটুকু জাংশন পয়েন্টটাকে বলা হচ্ছে সার্ভিক্স। এই এতটুকু জাংশন পয়েন্টটাকে কি বলা হচ্ছে? সার্ভিক্স। ওকে, চলো আমরা একটু দেখে ফেলি আর কি ইমপ্লান্টেশন কোথায় হয়, এটা আমরা পরে দেখব। এটা পরে দেখার পরে আমরা একটু চলে যাব স্ত্রী প্রজনন তন্ত্রে। এখানে আচ্ছা দেখো, এইখানে মূলত একটা কাট সেকশন দেওয়া রয়েছে, এর মধ্যে তুমি এখানে দেখতে পাচ্ছ আর কি। দেখো এই যে সেমিনাল ভেসিকল বলে একটা ওয়ার্ড পাচ্ছ। দেখো সেমিনাল ভেসিকলটা কি করে জানো? সেমিনাল ভেসিকলটা কি করে? এই যে শুক্রাশয় থেকে যে শুক্রাণুটা আছে এর সাথে সে মিলে যায়, যার পরে শুক্রাণুকে পুষ্টিজাত পদার্থ প্রদান করে আর কি। এরপরে দেখো এই যে উপর থেকে আসছে নাল, আর একটা আসছে নল বা নালী যেটাই বলি না কেন, এটা হচ্ছে কিন্তু ইউরেথ্রা। এটা কি? ইউরেথ্রা মানে কি? মূত্রনালী। এটা কিন্তু মূত্রথলি ভাইয়া, মূত্রথলি। এই ইউরেথ্রা যেটা আসতেছে, এই ইউরেথ্রার সাথে যুক্ত হইতেছে, দেখো সেমিনাল ভেসিকল এসে যুক্ত হচ্ছে শুক্রাণু সহ। বাট এর পেছনে দেখো একটা গ্রন্থি পাচ্ছ, বুঝছো? এটাকে বলা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। এই প্রোস্টেট গ্রন্থি যদি বড় হয়ে যায়, চাপ দেয়, তাহলে দেখো মূত্রথলির নিচে যে মূত্রনালী থাকবে মানে ইউরেথ্রা থাকবে, ওখানে চাপ পড়ে যায়। আর চাপ পড়ে গেলে কি হবে বলো? চাপ পড়ে গেলে ঠিক মতো প্রস্রাব আউটপুটে কাজ করবে না, মানে প্রস্রাব মনে হবে এখন মূত্রথলিতে আটকাই আছে। এই প্রোস্টেট গ্রন্থি পুরুষদের থাকে, স্ত্রীদের কোনো প্রোস্টেট গ্রন্থি থাকে না, মাথায় জানা থাকে আর কি। ওকে, আচ্ছা চলো এরপরে দিকে আমরা একটু যাই। এরপরে দিকে যাই, এই যে এই কথাটা এখানে কাট সেকশন দেওয়া হচ্ছে, সম্মুখ দৃশ্য। এই যে স্ত্রীদের ক্ষেত্রে এখন চলে আসে আর কি, কোথায় কি? এটা হচ্ছে ভ্যাজাইনা অথবা যোনির কথা বলেছে, মূলত কথা হবে ইউটেরাস নিয়ে বা জরায়ু নিয়ে আর কি। ওকে, এই যে এইখানে দেখো একটা মুখের মতো অংশটা দেখা যাচ্ছে, অংশের নামটা হচ্ছে মূলত সার্ভিক্স। ওকে, আর এরপরে দেখো এইখানে যে ইউটেরাসের পরবর্তীতে দেখো এটা হচ্ছে একটা ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব। ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব, এই ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউবের 4টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। ক্লিয়ার? এই 4টা অংশের মধ্যে এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এই যে দেখো হাতের আঙ্গুলের মতো যে অংশগুলো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফিমব্রি। কি বলা হয়? ফিমব্রি। আমি একটু লিখে দিলাম, এটাকে বলা হয় কি বলতো? ফিমব্রি। ওকে, এরপরে এই এতটুকু অংশ যেটা নলের মতো যেটা অংশ, এটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম, রাইট? এরপরে এই যে এই অংশটুকু, এতটুকু অংশটুকে ধরে রাখো বলা হবে অ্যাম্পুলা। কি বলা হবে? অ্যাম্পুলা মানে ফোলা অংশ। ওকে, আর যেটা একদম ইউটেরাসের গায়ে লাগানো যে অংশ, এটাকে বলা হয় ইসথমাস। তাহলে বাচ্চারা বলো আমাকে যে একটা ফেলোপিয়ান টিউবের অংশ কয়টা?
যেটাই যে এরকম ঝালরের মতো যেটা, এটার নাম ফিমরি। তারপরে এইখান থেকে যে একটু টিউবের মতো থাকে নাম ইনফান্ডিবুলাম। এইখান থেকে যে বাঁকা ফোলার মতো অংশ থাকে তার নাম অ্যাম্পুলা। যেটা একদম গায়ে লেগে থাকে তার নাম হচ্ছে ইস্থমাস। তার নাম কি? ইস্থমাস। ক্লিয়ার? আমাদের মূলত খেয়াল করে দেখবা যে শুক্রাণু এই যে যোনি থেকে সার্ভিক্স হয়ে ইউটেরাসে এইরকম জায়গায় যখন চলে যায়, এই যে দেখো এইরকম জায়গায় যখন চলে যায়, মানে অ্যাম্পুলার দিকে যখন চলে যায় আর কি এটাতে, ওকে, অ্যাম্পুলার দিকে যখন চলে যায় তখন এটা তো ডিম্বাশয়, এই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু এইদিকে এসে আসার পরে তারা এখানে ক্রস করে মানে এখানে কি গঠন হয় বলতো? নিষেক হয়, মানে জাইগোট গঠন হয়। জাইগোট গঠন হওয়ার পরে এই জাইগোটটা এই দিক থেকে গড়ায় এই যে জরায়ুর বা ইউটেরাসের যে লেয়ার রয়েছে ভেতরের, এই ভেতরের লেয়ারকে এন্ডোমেট্রিয়াম বলে, এর ভেতরে এসে পুঁতে যায়। এটা কি বলা হচ্ছে? ইমপ্ল্যান্টেশন। তাহলে বলো তো নিষেক হচ্ছে কোথায়? নিষেক হচ্ছে কিন্তু ডিম্বনালীতে বা ফেলোপিয়ান টিউবে। আর ইমপ্ল্যান্টেশন মানে নিষেকের ফলে যে জাইগোটটা তৈরি হয়েছে সেটা ঢুকে যাচ্ছে কোথায়? ইউটেরাসে এসে। এখন ইউটেরাসের কি? ইউটেরাসের এই যে যেটা আবরণ ভেতরের দিকে, এর নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এর নামটা কি বলতো? এন্ডোমেট্রিয়াম। মাসেল যেটা মাঝে থাকবে তার নাম মায়োমেট্রিয়াম, আর যেটা বাইরে দিকে থাকবে তার নাম হচ্ছে পেরিমেট্রিয়াম। তাহলে ইউটেরাসের মাসেলের লেয়ার তিনটা, ভেতরে এন্ডো, মাঝে মায়ো, বাইরে দিকে হচ্ছে পেরিমেট্রিয়াম। ক্লিয়ার? আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি তোমাদেরকে? এতটুকু একটু মাথায় রাখো। তাহলে ইমপ্ল্যান্টেশন হয় জরায়ুতে। ইমপ্ল্যান্টেশন হয় কোথায়? জরায়ুতে। আর যদি কখনো বলা হয় যে জাইগোট গঠন হয় বা নিষেক হয়, ফার্টিলাইজেশন হয় কোথায়? ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে সবচেয়ে বেশি হয়। অ্যাম্পুলাতে সবচেয়ে বেশি হয়। ওকে, চলো ইমপ্ল্যান্টেশন কোথায় হয় এখন তো তোমাদেরই পারার কথা। ডিম্বনালীতে? আহা, অমরাই না। ডিম্বনালীতে না। ডিম্বাশয় না। রাইট অ্যান্সার, ইমপ্ল্যান্টেশন হয় জরায়ুতে। ওকে, জরায়ুর কোন জায়গাটাতে? এন্ডোমেট্রিয়ামে। কোনটাতে? এন্ডোমেট্রিয়াম ভেদ করে চলে যায়, এন্ডোমেট্রিয়াম ভেদ করে তারা ভেতরের দিকে ঢোকে আর কি জরায়ুতে। এবং এই যে ইমপ্ল্যান্টেশন এবং ফার্টিলাইজেশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে আর কি। ওকে, ইমপ্ল্যান্টেশন এবং ফার্টিলাইজেশনের মধ্যে পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক হবার 6 থেকে 9 দিন পরে ইমপ্ল্যান্টেশন ঘটে। তাহলে বলো ইমপ্ল্যান্টেশন নিষেকের কতদিন পরে ঘটবে? 6 থেকে 9 দিন পর। 6 থেকে 9 দিন পরে। ওকে, চলো আমার এই কথাগুলো যদি তোমার মনে থাকে, একটু যদি চেষ্টা করো রিক্যাপ করার, ইনশাল্লাহ দেখবো তোমার পরীক্ষাতে একদম মানে রাস্তা পরিষ্কার, ইনশাল্লাহ প্লাস আসবে ইনশাল্লাহ। চলো, ইমপ্ল্যান্টেশন কোথায় ঘটে? এখানে ডিম্বনালীতে দেওয়া রয়েছে, এখানে উত্তরটা কিন্তু ভুল দেওয়া রয়েছে, বুঝছো? এটা হবে জরায়ুতে। রাইট অ্যান্সার হবে কোনটা? জরায়ুতে। এটা হবে না, এটা রাইট অ্যান্সার হবে না। চলো, রজচক্রের কততম দিনে ওভুলেশন ঘটে? চমৎকার একটা কথা বলছে আর কি। রজচক্র বলতে মেনস্ট্রুয়েশন সাইকেল বোঝানো হচ্ছে। মেনস্ট্রুয়েশন সাইকেলের খেয়াল করে দেখো, মূলত 14তম দিনে ডিম্বপাত হয়। 14তম দিনে কি হয় বলতো? ডিম্বপাত হয়। রাইট? এই যে ডিম্বপাত হয়, এই ডিম্বপাতকে বলা হচ্ছে ওভুলেশন। ডিম্বপাতকে বলা হচ্ছে কি? ওভুলেশন। এবং এই যে ওভুলেশন হচ্ছে, এই ওভুলেশনে একটা হরমোন সবচেয়ে বেশি দায়ী, সেটা হচ্ছে লুটেনাইজিং হরমোন। কি হরমোন? লুটেনাইজিং হরমোন। এবং এইখানে একটা সার্জ হয়, এলএইচ সার্জ হয়, মানে লুটেনাইজিং হরমোনের হঠাৎ করেই একদম প্রভাব বেড়ে যায় আর কি 14তম দিনে এসে। আর এই ধাক্কাতেই মূলত ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু বের হয়ে যায়। কিন্তু এই লুটেনাইজিং হরমোন যে হঠাৎ করে বেড়ে গেল, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে 12 থেকে 13তম দিনে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায়। ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায়। তাহলে দেখো, মূলত একটা মেনস্ট্রুয়েশন সাইকেল প্রায় 28 দিনের মধ্যে 1 থেকে প্রায় 6 থেকে 7 দিন ধরে রাখো। আমি এখানে দিলাম একটা 28 দিনের। ওকে, এটা দিলাম 1, এটা দিলাম 28তম দিন। মাঝখানে ধরে রাখো এটা 14তম দিন। এটা হচ্ছে 14তম দিন দিলাম, রাইট? মাঝখানে দিলাম কততম দিন? 14তম দিন। এর মধ্যে 1 থেকে প্রায় 6 দিনই থাকে মূলত কি? মিনস্ট্রুয়াল ফেজ, মানে রজস্রাবীয় যে মানে পর্যায় সেটা থাকে মিনস্ট্রুয়াল ফেজ। ওখানে ব্লিডিং হয়, মানে এটাকে ব্লিডিং ফেজ বলা হচ্ছে আর কি। ওকে, এরপরে 6 থেকে প্রায় 14 দিনের এরকম টাইমে তার আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামটা বাড়তে থাকে। এবং এর থেকে দেখো 12 থেকে 13তম দিনে হঠাৎ ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। কিসের পরিমাণটা বেড়ে যায়? ইস্ট্রোজেনের পরিমাণটা বেড়ে যায়। ইস্ট্রোজেনের পরিমাণ বাড়ার সাথে সাথে এ বেটা কি করে জানো? পিটুইটারি হরমোনে একটা ধাক্কা দেয়, আর পিটুইটারি হরমোনটা হঠাৎ করে লুটেনাইজিং হরমোনের পরিমাণটা বাড়ায় দেয়। আর ডিম্বাশয় থেকে তখনই 14তম দিনে একটা ডিম বের হয়ে যায়। এই 14তম দিনে একটা
ডিম বের হয়ে যায়, মানে যেটাকে বলা হচ্ছে ডিম্বপাত। ডিম্বপাত। এই ডিমটা বের হওয়ার পরে বাকি প্রায় 12 থেকে 14 দিন, 12 থেকে 14 দিন সে শুক্রাণুর মানে সে মূলত খুঁজবে যে কোথায় শুক্রাণু আছে, পাবে না এতদিনে, এর আগে নষ্ট হয়ে যাবে। কিন্তু 12 থেকে 14তম দিন পরে এই ডিম্বাণুটা টোটালি নষ্ট হয়ে যায় এবং তারা মূলত তৈরি করে একটা কর্পাস লুটিয়াম। কি তৈরি করে বলতো? কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামটা হচ্ছে ইয়েলো বডি। ইয়েলো বডি। এই ইয়েলো বডিটা মূলত তৈরি করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। আমি একটু পরে দেখাই দিব আর কি তোমাদের। রাইট অ্যান্সার হবে 14তম দিনে। চলো, আচ্ছা, রজচক্রের 7তম থেকে 14তম দিনে কোন হরমোন ক্ষরিত হয়? 7 থেকে 14তম দিনে কোন হরমোন ক্ষরিত হয়? একটু আগে বললাম বেশি পরিমাণে ক্ষরিত হয় কোনটা বলতো? ওই যে 7 থেকে 12 বা 13 দিন পর্যন্ত। 14তম দিনে সে তো লুটেনাইজিং হরমোন অনেক বেশি ক্ষরিত হয়, কিন্তু 7 থেকে 14 এই টাইমটাতে বেশি ক্ষরিত হয় কিন্তু ইস্ট্রোজেন। কোন হরমোন ক্ষরিত হয়? ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। ওকে, চলো, রজচক্রের শেষ দিকে কি ঘটে? আচ্ছা, রজচক্রের শেষ দিকে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন বলতে গেলে একদম থাকেই না, প্রায় জিরো হয়ে যায়। তার মানে এটা হবে না। এলএইচ এবং ইস্ট্রোজেন ক্ষরণ বাড়ে না, যেহেতু থাকেই না তাহলে ইস্ট্রোজেনও থাকবে না, মানে এটা হবে না। এফএইচএস মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং প্রজেস্টেরন ক্ষরণ কমে না, প্রজেস্টেরনও তো বলতে গেলে একদমই থাকে না। তাহলে থাকে মূলত কোনটা? লুটেনাইজিং এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। লুটেনাইজিং এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই রাইট অ্যান্সার হবে এইটা। আচ্ছা, আমরা তো এটা দেখলাম, বাট আমরা একটু আসি তো এই জায়গাটাতে, গুরুত্বপূর্ণ জিনিসে আসি তো। এই যে দেখো, এই জায়গাতে লেখা রয়েছে আর কি এটাতে। চলো, আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখো লেখা রয়েছে রজস্রাবীয় পর্যায় বা মিনস্ট্রুয়াল ফেজ। এখানে চলে প্রায় 1 থেকে 5 দিন বা 6 দিন ধরে নিলাম। এরপরে বর্ধনশীল পর্যায় বা প্রলিফারেটিভ ফেজ, এটা চলে প্রায় 13 দিন। ওকে, 13 দিনের মধ্যে দেখো এই 13 দিন এইখান থেকে এই এতটুকু জায়গাতে ইস্ট্রোজেনের পরিমাণ, ইস্ট্রোজেনের পরিমাণে একদম 100তে 100 থাকে, হাই। হঠাৎ করে যখন 14তম দিন আসে, এই যে দেখো ডিম্বপাত, এই 14তম দিনে এলএইচ সার্জ হয়, মানে লুটেনাইজিং হরমোন হঠাৎ করে বেড়ে যায়। এখন দেখো একটা ডিম থেকে যদি কুসুমটা বের হয়ে যায়, মানে ডিম্বপাত, তাহলে এই যে কুসুমের যে খোসা, এই খোসাটাকে বলা হচ্ছে কর্পাস লুটিয়াম, এবং কুসুমের খোসার কালার কি বলতো? হলুদ। এই জন্য এটাকে বলা হয় ইয়েলো বডি। ইয়েলো বডি। এবং একটা সময় কর্পাস লুটিয়ামটা দেখো শেষের দিকে নষ্ট হয়ে যায়, মানে কি কর্পাস লুটিয়াম থেকে কিন্তু একই সাথে ইস্ট্রোজেন, ESTROGEN এবং প্রজেস্টেরন ক্ষরণ হয়। আর যখন কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে একদম, দেখো এই 28তম দিনের দিকে, তখন কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরন কিছুই থাকে না। তাহলে একটা জিনিস দেখে খেয়াল করো, বর্ধনশীল পর্যায়ে বেশি থাকে ইস্ট্রোজেন। ওকে, 14তম দিনে হয় ডিম্বপাত। এরপরে কর্পাস লুটিয়াম মূলত ক্ষরণ করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুইটাই। তাহলে দেখো 14তম দিনের পরে কিন্তু ইস্ট্রোজেনের প্রভাব রয়েছে, প্রজেস্টেরনের প্রভাব রয়েছে, ক্লিয়ার। বাট 14তম দিনের আগে বেশি প্রভাব রয়েছে কার বলতো? ইস্ট্রোজেনের। আর একদম শেষে ওই 28তম দিনের শেষের দিকে বা 27-28তম দিনের ক্ষেত্রে কর্পাস লুটিয়াম যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু ইস্ট্রোজেনও থাকে না, প্রজেস্টেরনও থাকে না আর কি। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? এই জন্য দেখো রজচক্রের শেষ দিকে কিন্তু নো ইস্ট্রোজেন, নো প্রজেস্টেরন, তাহলে থাকে কি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং এলএইচ হরমোন। ক্লিয়ার রে ভাই? এলএইচ হরমোন বা লুটেনাইজিং হরমোন। ওকে, এত কম সময়ে এর থেকে আর বোঝানো সম্ভব না আর কি তোমাদের বেশি। এখন দেখো ভ্রূণ এবং ফিটাসের বিকাশ, এখানে একটা চমৎকার কথা থাকে যেটা আমার খুবই ফেভারিট একটা প্রশ্ন, সেটা হচ্ছে 4র্থ সপ্তাহ। বুঝছো? এই 4র্থ সপ্তাহে সর্বপ্রথম হার্টবিট শোনা যায়। 4র্থ সপ্তাহে সর্বপ্রথম কি শোনা যায় বলো তো? HEART, হার্টবিট। তাহলে বলো হার্টবিট সর্বপ্রথম শোনা যায় কততম সপ্তাহে? 4র্থতম সপ্তাহে সর্বপ্রথম হার্টবিট শোনা যায়। ক্লিয়ার? এতটুকু মাথায় রাখো আর কি এটাতে। বুঝা গেছে এটাতে? চলো, এরপরে দেখো আমরা একটু চলে যাই সলভের ক্ষেত্রে, একটু চলে যাই দেখি কি বলেছে। শুক্রাণুর কোন অংশে অ্যাক্রোজোম অবস্থিত? শুক্রাণুর যে একদম মাথা থাকে আর কি, বুঝছো? শুক্রাণুর মাথা যেটা থাকে, এই মাথায় একটা হেড থাকে আর কি, এরকম একটা হেড থাকে, এরকম একটা হেড থাকে যেটা কিনা ডিম্বাণুর যে লেয়ার থাকে ওই লেয়ারটাকে ভেদ করতে সহায়তা করে। এটাই মূলত মাথায় থাকে অ্যাক্রোজোম। মাথায় থাকে মূলত কি? অ্যাক্রোজোম। ওকে, চলো, একটা ছবি দেওয়া রয়েছে দেখো, এই যে মাথার এইখানে মূলত কি থাকে বলতো? মাথার এখানে থাকে অ্যাক্রোজোম, ভিতরে থাকে নিউক্লিয়াস। গ্রিবাই, চমৎকার একটা জিনিস, গ্রিবাই থাকে সেন্ট্রিওল, এটা ভুল করা যাবে না। বলো গ্রিবাই থাকবে কি? বলো দেখি। গ্রিবাই থাকবে মূলত সেন্ট্রিওল, মতে মধ্যখণ্ড, মতে মাইটোকন্ড্রিয়া। তাহলে বলো মাইটোকন্ড্রিয়া, এটা আসে পরীক্ষাতে। মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? মাথা, গ্রীবা নাকি মধ্যখণ্ড? রাইট অ্যান্সার হবে মধ্যখণ্ড। সেন্ট্রিওল থাকে কোথায়? গ্রীবা মানে ঘাড়ে, আর লেজ তো লেজি, আর লাগে না আর কি এটাতে।
চলো, জাইগোটের বিভাজনকে কি বলা হয়? যে কোনো বিভাজনকে বলা হয় ক্লিভেজ। যে কোনো বিভাজনকে বলা হচ্ছে কি ক্লিভেজ। ওকে, চলো এরপর দেখো ভ্রূণে আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? আর্কেন্টেরনটা হইতেছে ঠিক একটা এই যে এইরকম একটা অবস্থা। ওকে ভাই, আর্কেন্টেরন মানেই হইতেছে একটা খাঁজ তৈরি হওয়া। একটা কি তৈরি হওয়া? একটা খাঁজ তৈরি হওয়াকে বলা হচ্ছে মূলত আর্কেন্টেরন। এখান থেকে আমাদের বডিতে বিভিন্ন ধরনের ভাঁজ সৃষ্টি হয়, এটাই হইতেছে আর্কেন্টেরন। এটাই কি বলতো? আর্কেন্টেরন। আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে না গ্যাস্ট্রুলেশন, এরপরে অর্গানোজেনেসিস, ক্লিভেজ, নিউরুলেশন। তাহলে রাইট অ্যান্সার কি আসবে বলতো? এই যে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়াকে বলা হচ্ছে মূলত, মানে ওই যে আর্কেন্টেরন যে ভাঁজ, এটা মূলত গ্যাস্ট্রুলেশন পর্যায়ে তৈরি হয়। কোন প্রক্রিয়ায় তৈরি হয়? গ্যাস্ট্রুলেশন পর্যায়ে। গ্যাস্ট্রুলেশন পর্যায়ে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর মূলত তৈরি হয় গ্যাস্ট্রুলেশন ধাপের দিকে। ওকে, চলো, ভ্রূণের পুষ্টি ও বর্জ্য নিষ্কাশনে কোনটি সহায়তা করে? ভ্রূণ বলতে মায়ের পেটের ভেতরে আমরা জানি একটা থলি থাকে, যে থলির ভেতরে আমরা থাকি, সেটার নাম হচ্ছে অমরা। তাহলে বাচ্চার সকল বর্জ্য পদার্থ পরিবহনে মূলত সহায়তা করে কে বলতো? অমরা বা প্ল্যাসেন্টা। অমরা বা প্ল্যাসেন্টা, এটা প্ল্যাসেন্টাও আসতে পারে, প্ল্যাসেন্টা যে কোনো একটা আসতে পারে। ওকে, আর দেখো কর্পাস লুটিয়াম, বলো তো ভাই কর্পাস লুটিয়াম থেকে কোন দুইটা হরমোন খরিত হয়? ইস্ট্রোজেন এবং আরেকটা নাম হচ্ছে প্রোজেস্টেরন। ওকে, আসো, নিচের কোনটি ফিটাস থেকে মায়ের রক্ত পরিবাহিত হয়? চমৎকার কথা বলেছে, ফিটাস থেকে। ফিটাস মানে বাচ্চা। বাচ্চা থেকে মায়ের শরীরে যায় কোনটা? বাচ্চা থেকে মায়ের শরীরে সকল ধরনের বর্জ্য পদার্থ যায়। বাচ্চা যে ধরে রাখো যে হাগুমুতু করে, বা বাচ্চা দেহের ভেতরে যে বর্জ্য পদার্থ সবই মায়ের বডির মাধ্যমে নিষ্কাশিত হয়ে যায় আর কি। এবং এখানে কাজ করে আম্বিলিকাল কর্ড এবং অমরা। তাহলে কোনটা যায়? এটা হচ্ছে ইউরিয়া যায়। আর মায়ের বডি থেকে কি যায় জানো? মায়ের বডি থেকে বাচ্চাদের যায় সকল ভালো ধরনের জিনিস এবং কিছু কিছু রোগের জীবাণু যেতে পারে। ওকে, যেমন সিফিলিস, গনোরিয়া ইত্যাদি, মানে অ্যান্টিজেনও যাই, অ্যান্টিবডিও যাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্জ্য পদার্থগুলো আসে বাচ্চা থেকে। বর্জ্য পদার্থ আসে কই থেকে? বাচ্চা থেকে, রাইট? তাহলে এটা হচ্ছে ইউরিয়া হবে। চলো, দেখো ফিটাস থেকে মাথাতে কি কি আসে? ফিটাস মানে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, কার্বন ডাইঅক্সাইড খারাপ, বর্জ্য পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। ব্যাপারটা কি বোঝা গেছে? সকল খারাপ জিনিস বাচ্চা মাকে দিয়ে দেয়, আর মা সকল ভালো জিনিস দেয়। এখন ভালো জিনিসের মধ্যেও কিছু কিছু খারাপ জিনিস থাকে, যেমন অ্যালকোহল। মা যদি অ্যালকোহলিক হয়, বাচ্চার ক্ষেত্রে কিন্তু অ্যালকোহলিক সিনড্রোম ডেভেলপ করতে পারে। নিকোটিন, মা বিড়ি সিগারেট খেলে, এটা কিন্তু প্রভাব বাচ্চার উপরে পড়তে পারে। যেমন ভাইরাস, ওকে, এপিস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস ইত্যাদি ভাইরাসগুলো মূলত কিন্তু কাজ করে আর কি, মায়ের বডিতে চলে যেতে পারে আর কি। ওকে, চলো, এ চিহ্নিত স্তর হতে সৃষ্ট অঙ্গ হলো কোনটা? এ চিহ্নিত অঞ্চল, তাই তো? এ চিহ্নিত মানে ধরে নিতে হবে এটা বাইরের অঞ্চল, মানে একটোডার্ম। একটোডার্ম হচ্ছে এই চিহ্নিত অংশ। ওই যে আর্কেন্টেরনের কথা বললাম না, এই ভাঁজটা, এটার নামে কিন্তু আর্কেন্টেরন, বুঝছো? আর্কেন্টেরন। তাহলে একটোডার্ম আমরা জানি লেয়ার তো তিনটা আমাদের, একটা একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই লেয়ার থেকে 100% তোমাদের প্রশ্ন আসবে, দেখাই দেবো আর কি। উৎপন্ন হয় কোনটা? দাঁতের ডেন্টিন না, দাঁতের ডেন্টিন আসে মেসোডার্ম থেকে। শ্বসনতন্ত্র ভেতর থেকে মানে এন্ডোডার্ম থেকে। মেদকলা, ওকে, মাসেল রিলেটেড যেগুলো থাকে, ফ্যাট মাসেল, এগুলো আসে মেসোডার্ম থেকে। তাহলে এই যে দেখো রাইট অ্যান্সার থাকে একটা অন্তঃকর্ণ। নাম শুনে মনে হয় অন্ত মানে ভেতরে, মানে এন্ডোডার্ম, কিন্তু বাস্তবিক পক্ষে অন্তঃকর্ণে যে ল্যাবিরিন্থ থাকে, মানে তরল পদার্থ যে অংশগুলো থাকে, এটা মূলত আসে কিন্তু একটোডার্ম থেকে। ওকে, রাইট অ্যান্সার হবে একটোডার্ম। অনেকে নাম শুনে মনে করবে কি রে, এটা তো অন্ত দেওয়া রয়েছে, মানে এটা এন্ডোডার্ম হবে না, ব্যাপারটা এরকম কিন্তু না। আচ্ছা, চলো আমরা এই ছকটার দিকে একটু মনোযোগ দিই আর কি। এরপরে খুবই চমৎকার ছক, যেখানে যেখানে বলবো এখানে এখানে একটু মাথায় রাখবা। একটোডার্ম, ত্বকের এপিডার্মিস, চুল, নখ, ত্বক ইত্যাদি। আচ্ছা, চোখের রেটিনা, লেন্স, অন্তঃকর্ণের মেমব্রেনাস ল্যাবিরিন্থ, তার মানে কি দেখো অন্তঃকর্ণ রয়েছে। আমাদের টোটাল যে স্নায়ুতন্ত্র, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, এটা আসে কিন্তু একটোডার্ম থেকে। ব্রেইন এবং স্পাইনাল কর্ড আসে কই থেকে? একটোডার্ম থেকে। আর একটা কথা বলেছে দাঁতের এনামেল। দাঁতের এনামেল বলতে দাঁতের বাইরে দেখে যে আবরণ, যেটা হলুদ হয়ে যায় আর কি আমাদের, ওকে, এটাকে বলা হয় দাঁতের এনামেল। আর যদি কখনো বলা হয় দাঁতের ডেন্টিন, এই যে দেখো দাঁতের ডেন্টিন, এনামেলের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ডেন্টিন। তাহলে দাঁতের এনামেল একটোডার্ম থেকে, বাট দাঁতের ডেন্টিন এটা কই থেকে বলো তো? এটা আসে মেসোডার্ম থেকে। এখন আসো দেখো ত্বকের ডার্মিস, এপিডার্মিস তো উপরের দিকে, এটা একটোডার্ম। ত্বকের ডার্মিস আসবে মেসোডার্ম থেকে। তারপরে আমাদের দেহের যত ধরনের
কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্র সকল কিছু মেসোডার্ম থেকে। কঙ্কালতন্ত্রও আসবে মেসোডার্ম, মানে হাড় হাড্ডি যা কিছু রয়েছে সেটা, আবার মাংসপেশি যেটা সেটাও আসবে মেসোডার্ম থেকে। তাহলে দেখো মেরুদণ্ড, কঙ্কালতন্ত্র, পেশিকলা এবং যোজকলা আসবে। লসিকা গ্রন্থি, লসিকা বৃক্কের কর্টেক্স, এবার একটা উপাদান রয়েছে আবার একটা, দেখো বৃক্কের কর্টেক্স। বৃক্কের কর্টেক্স মানে বাইরের উপাদান, এটা আসবে মেসোডার্ম থেকে। আর বৃক্কের যে মেডুলা থাকে এটা আসবে হচ্ছে এন্ডোডার্ম থেকে। এরপরে দেখো রেচন এবং জননাঙ্গ এবং দেহের গহ্বরের অন্তঃপ্রাচীর, মূলত এই জায়গায় দেখো রেচন এবং জননাঙ্গ। আবার বলো রেচন এবং জননাঙ্গ। এখন জননাঙ্গ বলতে আমরা তো অধ্যায় যেটা পড়তেছি এটা তো মানে প্রজননতন্ত্র, মানে পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র। তাহলে পুং প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র সবকিছু আসবে কই থেকে? মেসোডার্ম থেকে। আসো এন্ডোডার্মের ক্ষেত্রে। এন্ডোডার্মের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের দেহের ভেতরের গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান, যেমন যকৃৎ, অগ্ন্যাশয়, মধ্যকর্ণ, শ্বসনতন্ত্র। এই মধ্যকর্ণের দিকে আবার একটু ফোকাস দিতে হবে। ওকে, মধ্যকর্ণ এবং মানে মধ্যকর্ণ এবং এইখানে দেখো অন্তকর্ণ। আমি যদি এখানের দিকে একটু মনোযোগ দিয়ে তাকাই তাহলে দেখো অন্তকর্ণ এবং মধ্যকর্ণ। নামে অন্তকর্ণ বাট এটা কিন্তু একটু ডার্মের অংশ, নামে মধ্যকর্ণ বাট এটা কিন্তু মেসোডাম না হয়ে হয়েছে কিন্তু এন্ডোডাম। হয়েছে কোনটা? এন্ডোডাম। এই কয়েকটাও যদি দেখো তাহলে তোমার পরীক্ষাতে ইনশাল্লাহ তুমি অনেকটা আনসার করতে পারবা। যদি 100% কমন নাও আসে তুমি এক্সক্লুড করতে পারবা যে না এটা তো হওয়ার কথা না, তাহলে বাকি দুইটার মধ্যে হবে। এটা করতে পারা মানেও কিন্তু অনেক অ্যানালাইসিস করে ফেলা, তোমার অনেক দূর এগিয়ে যাওয়া আর কি তোমার। চলো, কোনটি মেসোডাম স্তর হতে উৎপাদন হয়েছে? মেসোডাম থেকে আর কি। ওকে, দেখো চুল ও ফুসফুস, না চুল তো আসে একটোডাম আর ফুসফুস আসে এন্ডোডাম থেকে, হবে না। হৃৎপিণ্ড এবং বৃক্ক, না এটা হচ্ছে হৃৎপিণ্ড আসে এন্ডোডাম থেকে। পাকস্থলী এবং রক্তনালী, না এটা হচ্ছে না। তাহলে আসবে জননাঙ্গ এবং যোজক কলা। জননাঙ্গ বলতে এই যে আমরা প্রজননতন্ত্র পড়ছি এটা হচ্ছে মেসোডাম থেকে আসবে, এগুলো তো সব এন্ডোডাম থেকে। চলে আসি এরপরে দেখি কি বলেছে এখানে, কোনটি ভ্রূণীয় স্তর, কোন ভ্রূণীয় স্তর থেকে স্প্লিন তৈরি হয়েছে? আচ্ছা, এটা একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার অ্যাডমিশনও আসে, একাডেমিকে কম আসে বাট অ্যাডমিশনও আসে, একবার থেকে দুইবার আসে, বাট আমার মনে হয়েছে এই প্রশ্নটা দেওয়া উচিত। এটা একটু জাস্ট মনে রাখো, স্প্লিন তৈরি হয় মূলত এপিমিয়ার থেকে। এটার ব্যাখ্যাতে গেলাম না, পরে ব্যাখ্যা যাবে। স্প্লিন তৈরি হয় কই থেকে বলতো? এপিমিয়ার থেকে তৈরি হয় স্প্লিন। এপিমিয়ার থেকে তৈরি হয় কোনটা? স্প্লিন। কোনটি মহিলাদের স্থায়ী জন্ম নিরোধ পদ্ধতি? মহিলাদের ক্ষেত্রে টিউব থাকে না, ফেলোপিয়ান টিউব। এই যে দেখো এইটা যদি ইউটেরাস হয়, এই ইউটেরাসের এইখানে একটা টিউব থাকে না, এই যে এই টিউবটা, এই টিউবের নামটাই হচ্ছে কি বলো? এই টিউবের নামটাই হচ্ছে মূলত, এখানে তো ডিম্বাশয় থাকে, এইখানে ডিম্বাশয় থাকে, এই টিউবের নামটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। এই টিউবটাকে যদি আমি কেটে দিই তাহলে সেটাকে কি বলা হবে? টিউবেকটমি। টমি মানে কেটে ফেলা, টমি মানে কি? কেটে ফেলা। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে টিউবেকটমি, আর পুরুষদের ক্ষেত্রে ভ্যাসেকটমি বা লাইগেশন। ভ্যাসেকটমি। তাহলে পুরুষদের ক্ষেত্রে কোনটা হবে? ভ্যাসেকটমি। বাট এটা যেহেতু স্ত্রীদের, রাইট অ্যান্সার হবে টিউবেকটমি। রাইট অ্যান্সার হবে কি? টিউবেকটমি। চলো, পুরুষদের জন্ম নিরোধ স্থায়ীটা কোনটা? স্থায়ীটা হচ্ছে ভ্যাসেকটমি। রাইট অ্যান্সার হবে ভ্যাসেকটমি। এই দুইটা সহজ কিন্তু পরীক্ষাতে খুবই আসে আর কি। আচ্ছা চলো এরপরের দিকে আমরা যাই। অ্যাজোস্পার্মিয়া মানে কি? খেয়াল করো, মানে না, মানে কি? না, মানে নাই স্পার্ম, নাই স্পার্ম। চলো তো, নাই স্পার্ম কোথায় উপস্থিতি? এটা হচ্ছে না, কম উপস্থিতি, মানে এটাও না, না, তাহলে এটা হবে সেমেনে শুক্রাণুর অনুপস্থিতি। মানে না, মানে কি? না, তাহলে রাইট অ্যান্সার হবে খ। রাইট অ্যান্সার হবে খ। চলে আসে, মানুষের লাল সবুজ বর্ণান্ধতা জিন হলো কি? আমরা জানি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এগুলো কি বলতো? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা। আসো, জরায়ুর প্রাচীরের অংশ, ভেতরের প্রাচীর কি এন্ডোমেট্রিয়াম, মাঝেরটা মায়োমেট্রিয়াম, বাইরেটা পেরিমেট্রিয়াম। রাইট অ্যান্সার হবে তিনটা, 1, 2 এবং 3। চলো, হচ্ছে কি অমরের কাজ হচ্ছে কোনটা, তাই না? এটা হচ্ছে বর্জ্য পদার্থ অপসারণ করবে। রাইট অ্যান্সার। হরমোন ক্ষরণ করে, অ্যান্টিজেন প্রতিহত করে। হ্যাঁ, এই যে অমরার এই লাইনটা নিয়ে একটু ঝামেলা হয়। অমরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিজেনকে ঢুকতে দেয় না, বাট এরপরেও কিছু কিছু অ্যান্টিজেন আবার চলে যায় আর কি, বুঝছো? কিন্তু অমরা সাধারণত অ্যান্টিজেনকে ঢুকতে দেয় না। তার মানে অবশ্যই অমরা অ্যান্টিজেনকে প্রতিহত করে। রাইট অ্যান্সার হবে 1, 2, 3। 1, 2, 3। ওকে, বাট যদিও আমাদের এখানে উত্তরটা ভুল দেওয়া রয়েছে, এই উত্তরটা এটা হবে না, এগুলো গাইড বই ভুল উত্তর। রাইট অ্যান্সার হবে 1, 2, 3। 1, 2 এবং 3 অবশ্যই অ্যান্টিজেনকে প্রতিহত করে। এরপরে কি বলেছে? ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত অঙ্গ কোনটা? মেসোডার্ম থেকে দেখো আমরা মূলত যেটা পাই, মেসোডার্ম থেকে আমরা পাই কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্র। ওকে, কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, এর মধ্যে তাহলে দাঁতের এনামেল, না দাঁতের এনামেল হবে না, দাঁতের হবে কি? দাঁতের ডেন্টিন হলে হতো। এরপর অস্থি এবং কঙ্কালতন্ত্র পাই, এবং দেখো হৃৎপিণ্ডও কিন্তু পাই। কেন? কারণ হৃৎপিণ্ড হচ্ছে কিন্তু একটা টোটালি কি মানে বিশেষ ধরনের কার্ডিয়াক মাসেল কই থেকে আসে বলতো? মাসেল তো আসে অবশ্যই আমাদের মেসোডার্ম থেকে। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? 3টা, মানে 3টা বলতে সরি 2 এবং 3, 2 এবং 3। ওকে, এরপরের দিকে আমরা একটু আসি। দেখো এখানে বলা রয়েছে, আমরা পড়ে ফেলছি অলরেডি।
চলো এরপরে একটা ছবি দেওয়া রয়েছে, এটা শুক্রাণুর একদম মাথায় যেটা ছবি, এটা হচ্ছে মূলত অ্যাক্রোজোমের ছবি। এটা মূলত ডিম্বাণুর যে প্রাচীর, এটা ভেদ করতে সহায়তা করে, রাইট অ্যান্সার অ্যাক্রোজোম। ওকে, এরপরের দিকে চলে যাই। চিত্রে প্রদর্শিত এই অংশটির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? এ মানে অ্যাক্রোজোম। ওকে, এটি ডিম্বাণুর পর্দা বিগলনে সক্ষম। ওকে, রাইট অ্যান্সার এইটাই। অবশ্যই অ্যাক্রোজোমের কাজ হচ্ছে এখানে, কারণ এখানে একটা এনজাইম থাকে হায়া লিউরোনিডেস এনজাইম। এখানে দেখো মূলত একটা জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম একটা মেনস্ট্রুয়েশন ফেজের ছবি দেওয়া আছে। এই জায়গায় একদম কম থাকে, এই জায়গায় আস্তে বড় হতে হতে আবার কমের দিকে চলে আসে। এ ধাপে যে সমস্ত পরিবর্তন ঘটে, এ ধাপে মানে ঠিক এইরকম জায়গাতে, রাইট, এরকম জায়গাতে কি ঘটে আর কি, এটাতে খেয়াল করে দেখো। এন্ডোমেট্রিয়াম 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়, রক্তনালীর দৈর্ঘ্য হ্রাস পায়, গ্রাফেন ফলিকলের বৃদ্ধি চূড়ান্ত হয়। আচ্ছা, এখানে এন্ডোমেট্রিয়াম তো আস্তে আস্তে বাড়তেছে, মানে এখানে বৃদ্ধি পায়, 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। রক্তনালীর দৈর্ঘ্য কেন হ্রাস পাবে? রক্তনালীর দৈর্ঘ্য তো বৃদ্ধি পাবে, এখানে উঁচা হচ্ছে না, তাহলে রক্তনালী তো বাড়বে, তার মানে এটা হবে না। আর গ্রাফেন ফলিকল আকারে বড় হয়। রাইট অ্যান্সার হবে 1 এবং 3 মানে গ। 1 এবং 3 মানে কি? গ। ওকে, চলো যাই। উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী কোন হরমোন? সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী মূলত কোন হরমোন? টোটালি মেনস্ট্রুয়েশন ফেজের জন্য সবার আগে যেটা হবে সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, আর পরের দিকে কাজ করবে প্রজেস্টেরন হরমোন। দেখো, লুটেনাইজিং হরমোন তো থাকবেই, আর ফলিকলকে বড় করতে দরকার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তাহলে রাইট অ্যান্সার 1 এবং 2। অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন না রে ভাই, অ্যান্ড্রোজেন তো পুরুষদের হরমোন, লাগবে না। রাইট অ্যান্সার হবে 1 এবং 2 মানে ক। 1 এবং 2 মানে কি? ক। ওকে, এরপরে দেখে আমরা একটু চলে আসি আর কি। দেখো বলেছে উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী, পড়েছি জীববিজ্ঞান ক্লাসের শিক্ষক মানব জীবনের ধারাবাহিকতা আলোচনায় বললেন যে একটা অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে ফিটাস, একটা অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে, যেটার মাধ্যমে যুক্ত থাকে সেটার নাম অমরা। রাইট, এখন গর্ভধারণের কোন মাসে উদ্দীপকের বস্তুটি মানে অমরা তৈরি হয়? এটা হবে চতুর্থ মাসে। আর যদি বলা হয় চতুর্থ উইকে বা সপ্তাহে, তখন শুরু হয় মূলত হার্টবিট। কি তৈরি হয় বলতো? হার্টবিট। তাহলে হার্টবিট তৈরি হয় চতুর্থ উইকে। ওকে, আর অমরা তৈরি হয় চতুর্থ মাসে। উদ্দীপকের অঙ্গটির কাজ কি? গ্যাসের বিনিময় করে, ভেরি গুড। হরমোন ক্ষরণ করে, ভেরি গুড। পরিপাকতে সহায়তা করবে না। রাইট অ্যান্সার হবে 1 এবং 3। রাইট অ্যান্সার হবে কোনটা? 1 এবং 3। ওকে, আচ্ছা, এই ছিল মূলত আমাদের মানব জীবনে যে ধারাবাহিকতা। এই প্রশ্নগুলো যদি আমি পড়ি তাহলে ইনশাল্লাহ তোমাদের প্লাস নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না, এদের থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে।